30 বছর আমি শুধু ওই ফর্মাল রিসার্চ করেছি। আমি যদি এটা না করতাম মানুষ আমাকে সিরিয়াসলি নিত না। আমি পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের সাথে কাজ করেছি। মলিকুলার বায়োলজির ফাদার সালভাদর লোরিয়া, তার রুমে, তার ল্যাবে আমার স্থান হয়েছিল। কিন্তু ধান নিয়ে যারা আসলে কাজ করে তাদেরকে কেউ জানেও না এবং তাদেরকে বুদ্ধিজীবী মনে করা হয় না। খুব রিসেন্টলি আপনার একটা কথা খুব পপুলার হয়েছে, আমি যদি ধান নিয়ে বিজ্ঞানী না হইতাম, গবেষণা না করতাম, বরং আমি যদি ধান নিয়ে একটা কবিতা লিখতাম, আমি বুদ্ধিজীবী হইতে পারতাম। কোনো বিশেষ সাবজেক্টের মানুষকে বুদ্ধিজীবী আর অন্য সাবজেক্টের কেউ বুদ্ধিজীবী না। এবং MIT স্ট্রং স্কুল অফ বিজনেস খবর পেয়ে আমাকে ডাকলো 2006 সালে যে তুমি এসে এখানে একটা টক দাও। এখানে একজন খুব বড় আমেরিকান গুরু ছিলেন, আছেন এখনো, এরিক ভন হিপো। উনি একটা ইংরেজি কথা বলেছিলেন, ডেমোক্রেটাইজিং ইনোভেশন। তো উনি আমাকে দাওয়াত দিল। আমি তাকে বললাম ডেমোক্রেটাইজিং ইনোভেশনের একটা উৎকৃষ্ট এক্সাম্পল হলো এশিয়ান ফার্মার। আমাদের আজকের অতিথি জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী স্যার, যিনি পঞ্চব্রীহি আবিষ্কারক। স্যার কেমন আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সেই অস্ট্রেলিয়াতে আপনার অনেকটা সময় থাকা হয়, তার মধ্যে বাংলাদেশে অল্প সময় যখন এসছেন আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত স্যার, আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে গিয়ে যে খুব রিসেন্টলি আপনার একটা কথা খুব পপুলার হয়েছে, যে কথাটা আমার খুব ভাল লাগছে। কথাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমি যদি ধান নিয়ে বিজ্ঞানী না হইতাম, গবেষণা না করতাম, বরং আমি যদি ধান নিয়ে একটা কবিতা লিখতাম, তাহলে আমাকে নিয়ে আমি বুদ্ধিজীবী হইতে পারতাম আমাদের দেশে। কিন্তু যেহেতু আমি ধান নিয়ে আবিষ্কার করছি, গবেষণা করছি, আমি আসলে এই দেশে বুদ্ধিজীবী না। এই কথাটা স্যার খুবই বর্তমান সময়ে খুবই অর্থবহ কথাটা। স্যার আপনি কি মিন করছেন কথাটা, আপনি যদি আপনার মতো করে বলেন। এই কথাটার একটা ইতিহাস আছে, কারণ আমি যখন ধান নিয়ে কাজ শুরু করলাম তখন আমার এক বন্ধু মানুষ লন্ডনে থাকেন, উনি আমাকে বলল যে আপনি ধানের মানুষ। এবং একটা গান আছে এরকম যে এই প্রবাসে বুকের পাশে তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা যারা গানের মানুষ, ধানের মানুষ। তো এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যে ধানকে কেন্দ্র করে লিরিক। আবার বিখ্যাত সব কবিতা আছে, সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া মেতে ছিল তার চিকুরের পাকা ধানে, সুধীন দত্তের কবিতা। অথবা রবীন্দ্রনাথ লিখেছেন কাঠিতে কাঠিতে ধান এলো বরষা। সব কবিতা জুড়ে ধান রয়েছে। আর ধান নিয়ে যারা গবেষণা করে, আমি যখন নিজেই ধান নিয়ে কাজ করা শুরু করলাম, আমি দেখলাম যে তাদেরকে এবং ধানের গবেষকদের সাথে উঠা বসা করা শুরু করলাম, দেখলাম যে তাদেরকে সামাজিকভাবে মানুষ অতটা চিনে না। যেমন বাংলাদেশে সুধীন দত্তকে চিনে, রবীন্দ্রনাথকে চিনে, বা সুকান্তের সেই অমর কবিতা জন্ম নিয়েছে সচেতনতার ধান, এগুলো আমরা আওড়াই। এবং ধান এক ধরনের কালচারের একটা ফ্যাক্টর আমাদের ব্রেনের ভিতর। কিন্তু ধান নিয়ে যারা আসলে কাজ করে তাদেরকে কেউ জানেও না, এবং তাদেরকে এইরকম কবিদের মতো করে হৃদয়ে যেমন তাদের স্থান নাই, বা তাদেরকে বুদ্ধিজীবী মনে করা হয় না। এই কথাটাই এটা আমার কোনো ব্যক্তিগত আক্ষেপ না, কারণ আমাকে তো মানুষ চিনে, আমার কোনো আক্ষেপ নাই যে মানুষ আমাকে চেনে না। কিন্তু ধান বিজ্ঞানীদের পক্ষে আমি এই কথাগুলো বলেছিলাম, যে আমাদের ধানের কাজ করে এরকম তো অনেক মানুষ আছে, তারা ধানকে নিয়ে। এবং বুদ্ধিজীবী তারা কি বুদ্ধি ব্যবহার করছে না, মানে শ্রমজীবী বুদ্ধিজীবীর একটা ফারাক তৈরি করা হয়েছে, যে কেউ শ্রমজীবী কেউ বুদ্ধিজীবী। তো এখানে ভাবখানা এমন যে শ্রম দিয়ে কাজ করে তার কোনো বুদ্ধি নাই, এবং আরেকজন বুদ্ধিকে জীবিকার অংশ হিসাবে ব্যবহার করে। তো এটা একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। ওইটার কথা আমি সিলেটে বলেছিলাম 2017 সালে। তো এই কথাটা এত বছর পরে দেখেন জেগে উঠেছে, কারণ এই কথার ভিতরে একটা অন্তর্নিহিত শক্তি আছে। এটা মানুষের ব্রেইনে গিয়ে আশ্রয় নিয়েছে। এটাকে মিম বলে ইংরেজিতে, MEME, যে একটা কথা যেটা মানুষ রিপিট করবে, মানুষ ভাইরাল করে দিবে, এটাকে মিম বলে। এবং অনেকে মনে করে পুরা সংস্কৃতিটাই এই মিমের উপর দাঁড়িয়ে আছে। যে কেন আমার এটা মুখস্থ আছে এই কবিতা, যে সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া মেতে ছিল তার চিকুরের পাকা ধানে, অনাদিকালের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তা তবু একটি কথার মানে, একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল 60টি অমরাবতী। দেখেন কি অসাধারণ কবিতা। আমি হিসাব করে দেখলাম 6-7 বছর বয়সে আমি এটা মুখস্থ করেছিলাম, কিন্তু আমার অজান্তে ব্রেইন এটা রেখে দিছে। স্যার, আপনার এই কথাটা তো অন্যান্য বাংলাদেশের ক্ষেত্রেও যথোপযোগী, যে যারা আসলে অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করতেছে ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, জেনুইনলি ভ্যালু অ্যাড করতেছে, মেবি একটা প্রতিষ্ঠান দ্বারা করেছে, অথবা একজন চিকিৎসক বা সার্জন, যারা আসলেই দেশে অনেক ভ্যালুয়েবল কাজ করতেছে, অনেক ক্ষেত্রে তাদের মূল্যায়নটা বা তাদের গ্রহণযোগ্যতাটা আসে না। বরং যারা হয়তো বা
ফোরফ্রন্টে এমন কিছু মানুষ অনেক সময় কথা বলতেছে বা সব বিষয়ে তাদের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা আসলে সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু করতেছে না, খালি কথা বলতেছে। তো যারা কথা বলে, যারা যারা কথার নির্মাতা, তারা এই ন্যারেটিভটা, এই বয়ানটা তারা তৈরি করতেছে, তো অবশ্যই তারা তাদেরকে ওখানে ঢুকিয়ে দিচ্ছে, তাই না? কবিরাই তো সবচেয়ে সুন্দরভাবে প্রকৃতির কথা লিখেছে, তো তো অবধারিতভাবে কবিদের দ্বারা প্রকৃতিটাকে ডিফাইন করা হচ্ছে। তো এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে সমাজ অ্যাকচুয়াল কাজের মূল্য দিচ্ছে না, এটা তো আমাদের সর্বত্র দেখা যায়, তাই না? আর 2 নম্বর হচ্ছে যে যারা বিজ্ঞানের মানুষ, যারা ধান গবেষণা করেন, যারা গম গবেষণা করেন, তারা তাদের কথাগুলোকে লিরিক্যাল ফর্মে, কবিতার ভাষায় বলছেন না। কারণ মানুষের মনকে গ্র্যাব করতে হলে বিজ্ঞানকে কিন্তু কবিতা হয়ে যেতে হবে কিছুটা, মানে গল্প। হ্যাঁ, তো আমি যেমন ব্যক্তিগতভাবে এটা করেছি, প্রায় 24 বছর হয়ে গেল। আমি ডিসাইড করেছি যে এইভাবে খটোমটোভাবে বিজ্ঞানের কথা আর বলবো না, রিসার্চ পেপারে পাবলিশ করব, তারপর কয়টা পেপার হইলো গুনবো। এটা আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয় না এই লাইফটা। এই জন্য আমি বাংলাদেশে এসে মাঠের মধ্যে কাজ করা শুরু করলাম এবং নিজের কথাটাকে আমি কবিতার ভাষায়, কবিতার মোড়কে বিজ্ঞান, এরকম একটা আখ্যা দিয়ে আমি বলা শুরু করলাম। তো এটা কিছুটা আমাদের বিজ্ঞানীদের করতে হবে, আমাদের ডাক্তারদের করতে হবে, আমাদের অ্যাকাউন্টেন্টদের করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সমাজকে সত্যিকার অর্থে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক সেটা যেই হোক না কেন, যেমন যে গার্মেন্টসে কাজ করে তাকে কেন কায়িক শ্রম বলে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে? গার্মেন্ট ওয়ার্কারদের মধ্যে অনেক ইনোভেশন থাকতে পারে, তারাও তো বুদ্ধিজীবী হতে পারে। বুদ্ধিকে ব্যবহার করে যে জীবিকা অর্জন করে তাকেই বুদ্ধিজীবী বলা উচিত। কোনো বিশেষ সাবজেক্টের মানুষকে বুদ্ধিজীবী আর অন্য সাবজেক্টের কেউ বুদ্ধিজীবী না। ভেটেরিনারি সায়েন্স যে ফিশারিজ নিয়ে কাজ করলো, অন্য দেশে এটা দেখা যায় না। দেখা যায় ফিশারিজে ইনোভেশন কাজ করেছে, অবশ্যই সে পাবলিক ইন্টেলেকচুয়াল, তাই না? আর আমাদের দেশে যারা প্রবন্ধ লেখে, যারা টক শোতে আসে, তারাই পাবলিক ইন্টেলেকচুয়াল। আর যারা অদৃশ্য, অতিরিক্ত কথা বলছে না, তারা সব অদৃশ্য। তারা যে কি, মানে সমাজের কোনো মাথা ব্যথা নাই তাদেরকে নিয়ে, তাই না? স্যার, আপনার আরেকটা বিষয় আমার কাছে মানে খুব অনুপ্রেরণার মনে হয়েছে, সেটা হয়েছে যে আপনি একজন গবেষক যে অ্যাকচুয়ালি ফিল্ডের সাথে জড়িত, এবং আপনি এমন একটা আবিষ্কার করেছেন যেটা অ্যাবসলিউটলি আমাদের দেশের কোর। আমার কাছে, আমার ছোট্ট শিক্ষা জীবনে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে রিসার্চের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা খুব বেশি বুকিশ, এই সেন্সে বুকিশ যে একটা ইঞ্জিনিয়ার হোক অথবা একজন সাইকোলজির মানুষ হোক অথবা যে কোনো ফিল্ডের মানুষ হোক, আমাদের কাছে, বাংলাদেশিদের কাছে এখনও গবেষণা মানে হচ্ছে একটা পেপার লেখা, যেটা কোনো একটা জার্নালে পাবলিশ হবে। আমি একটা আবিষ্কার করব যেটা দিয়ে আমার দেশের মানুষের উপকার হবে, ওইটাকে কিন্তু আমরা গবেষণার মোটামুটি চিন্তার মধ্যেই রাখি না। এটা কিন্তু একটা বড়, যেমন বুয়েটে গত 20 বছরে কত পরিমাণে পেপার পাবলিশ হয়েছে, বা আরও অন্যান্য সমস্ত ইউনিভার্সিটিতে বা রুয়েটে বা চুয়েটে, কিন্তু ওই পেপারগুলো দিয়ে আমাদের দেশের, সেটা একটা রিক্সা চালক হোক অথবা একটা ফ্যাক্টরির মালিক হোক, কার কি উপকার হয়েছে, ওই জায়গাটায় কিন্তু আমাদের দেশে একটা বিশাল গ্যাপ আছে। সেখানে আপনি একজন মানুষ যে জেনুইনলি একটা আবিষ্কার করছেন বা আবিষ্কার এখন আরও করে যাচ্ছেন, যে আপনি শুধু পেপারে থামেন নাই, বরং আপনি ফিল্ডে জিনিসটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করছেন। এই জায়গাটাকে, এই গ্যাপটাকে আপনি কীভাবে দেখেন? অবশ্যই। তো আমি তো সারা জীবনে এক ধরনের সাজিয়েছি এরকম, যেমন প্রথম 30 বছর আমি শুধু ওই ফর্মাল রিসার্চ করেছি, তাই না? তো আমি যদি এটা না করতাম, মানুষ আমাকে সিরিয়াসলি নিত না। আমি পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের সাথে কাজ করেছি। মলিকুলার বায়োলজির ফাদার সালভাদর লুরিয়া, উনি আর আমি একই রুমে একসময় MIT বায়োলজিতে, আর তার ল্যাবে আমার স্থান হয়েছিল। তো সারাক্ষণ আমি তার সাথে কথা বলতাম। এই লোকটা হচ্ছে লুরিয়া অ্যান্ড ডালব্রুক, দুজনে মিলে নোবেল প্রাইজ পেয়েছে মলিকুলার বায়োলজি ডিসকভার করার জন্য। তাদের যে আগে যিনি লাইনাস পলিং, ইভেন সেই পলিংকেও আমি মিট করেছি। আমি 79-এ যখন আমেরিকা গেলাম, ইউনিভার্সিটি অফ অরেগনে, পলিংয়ের বাড়ি অরেগন স্টেট, তো তখন উনি 2বার নোবেল প্রাইজ পেয়েছে। তো এই সমস্ত লোকের সাহচর্যে এসেছি, এক ধরনের কনফিডেন্স বেড়েছে। আমি নিজেও অনেক পেপার পাবলিশ করেছি এবং ফান্ডামেন্টাল ডিসকভারি এগুলোতে ছিল। তো এগুলা করতে করতে আমি দেখলাম যে এটা ঠিক এক্সাইটিং না আমার জন্য ফাইনালি। কারণ আপনি এই যে কথাটা বলেন যে বিজ্ঞান হচ্ছে পেপার পাবলিশ করার জন্য, বিজ্ঞানীরা পেপারের সংখ্যা গুনতেছে, এইগুলা মাপার নানান ব্যাপার আছে, YH ইন্ডেক্স, অমুক তমুক, কে আপনার কতখানি পেপার পড়েছে, কিন্তু পুরো ব্যাপারটা অ্যাবাউট 10,000 মানুষের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তারপর থেকে যে এই গবেষণাটা বের হয়ে মানুষের কল্যাণে লাগবে, এটা যেমন
10,000-এ একটা বা 1,00,000-তে একটা এরকম হচ্ছে। আর আমাদের দেশে এটা একেবারেই হচ্ছে না। তো আমি যখন গেলাম 79-এ আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলাম, কোনো শিক্ষকের সাথে সরাসরি কথা বলার কোনো সম্ভাবনাই ছিল না। রুমের সামনে দাঁড়িয়ে বলতে হতো মে আই কাম ইন স্যার, তো চেয়ারম্যান সাহেব হয়তো অনেকক্ষণ ফাইলে চোখ ছিল, একটু চোখ তুললেন। মানে গৃহস্বামীর সাথে ভৃত্যের যে সম্পর্ক, এটা আমার মনে হয়েছে আই ওয়াজ ভেরি ইনসাল্টেড বাই দিস কাইন্ড অফ কালচার, যে একজন শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক একটা প্রভু ভৃত্যের সম্পর্কের মতো, তাই না? আমেরিকা গেলাম, ইউজিন অরেগনে যেদিন গেলাম, এর পরের দিন সকালেই মানে ওদের শ্রেষ্ঠতম সায়েন্টিস্ট ফ্র্যাঙ্ক স্টাল, ভেরি টল পারসন, সে আমাকে দেখার সাথে সাথে বললো যে আমার পটে একটু স্যুপ আছে, তুমি খাবে নাকি? এইভাবে তার সাথে আমার ইন্ট্রোডাকশন হলো। তারপর স্যুপটাকে ঢেলে সে আমাকে একটা কাপে দিল। এবং আমার তখন মনে পড়লো যে এই যে ডেমোক্রেটিক সোসাইটি, আমেরিকান একাডেমিয়া বিউটিফুল, আমেরিকান সরকার, আমেরিকার আর্মি, এদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না এখানে, কিন্তু আমেরিকান একাডেমিক পিপল, দে আর দ্য সাম অফ দ্য নাইসেস্ট পিপল। আমার তখন সেই গ্রামে যে আমি বড় হয়েছিলাম, যেখানে সবাই একজন একজনকে ডেকে জিজ্ঞেস করতো, আমার শিক্ষকের সাথে আমার যেরকম সম্পর্ক ছিল, ওইটা মনে পড়লো। কিন্তু ঢাকায় এসে আমি এটা হারিয়ে ফেলেছিলাম। তো তখন আমার সেই গ্রামীণ জীবন আর আমেরিকার জীবন, এটার মধ্যে একটা সংযোগ হলো, আমি এক ধরনের পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠলাম। এবং তারপর থেকেই আমি একটা পথ খুঁজতেছি যে কী করে গ্রামে যাব, কাজ করব, মানুষের জন্য বিজ্ঞান করব। কারণ বিজ্ঞানের অতীত ইতিহাস এরকমই, মানুষের প্রয়োজনেই বিজ্ঞানের জন্ম হয়েছিল, তাই না? তারপর বিজ্ঞানকে আমাদের দেশে তো আরও ভয়ানক অবস্থা, কারণ আমাদের দেশে বিজ্ঞান এসেছে, আধুনিক বিজ্ঞান কলোনিয়ালিস্টদের ছত্রছায়ায়, ব্রিটিশরা চেয়েছে বলে এসেছে, তাই না? 1857 বিপ্লবের পরে যখন স্যার সৈয়দ আহমদ আলিগড় খুললেন, তখন মুসলমানরা গিয়ে আলিগড়ে পড়া শুরু করলো। আমার নিজের দাদার ভাই তজুমুল আলী সাহেব, আসামের মুসলমানদের মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট, ওনার বাবা ওনাকে শুধুমাত্র আরবি এবং ফার্সি পড়ার পারমিশন দিল। তখনও মুসলমানরা বিজ্ঞানকে বয়কট করতেছে, তাই না? তারও ধরেন 10-20 বছর পরে আস্তে আস্তে সায়েন্টিস্টরা আসলো বা বিজ্ঞান পড়া শুরু করলো। তো এই বিজ্ঞান কোন বিজ্ঞান? এটা অবশ্যই ব্রিটিশের ছত্রছায়ায়, এটা দেশের সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা ওয়েতে এটাকে পড়ানো হলো। এবং এটার উদ্দেশ্য হলো যে তুমি পেপার পাবলিশ করবে, তুমি কত গ্রেট, তোমার পেপার হবে, তুমি পেপার গুনবে, এই ধারাটা রয়ে গেছে। তো আমেরিকায় আমি দেখলাম, আমেরিকাতে আবার এরকম না। আমেরিকাতে একজন প্রফেসর আমাকে কোনো দিন জিজ্ঞেস করে নাই তুমি কী পেপার পাবলিশ করছো বা কী পেপার করবে, পেপারের কোনো কথা ওঠে নাই। বলছে হোয়াটস ইয়োর স্টোরি, হোয়াটস ইয়োর আইডিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস? মানে সে আমাকে স্বীকৃতি দিচ্ছে অ্যাবাউট মাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি টু টক অ্যাবাউট এ ফিনোমেনন। এটা সম্পূর্ণ এই দেশে অনুপস্থিত। আই এম সরি টু সে, আমি অনেক বিজ্ঞানের কনফারেন্সে যাই, অনেক দেশের সায়েন্টিস্টের সাথে কথা বলি, এই যে একটা ফেনোমেনন ডিসকাস করবে, একটা সায়েন্টিফিক ইস্যুকে ডিসকাস করবে ইকুয়ালের মতো ছাত্রের সাথে বসে, এটা তো এখানে একেবারেই নাই, তাই না? তো এত পেপার আমরা পাবলিশ করছি, ফাইন, আমার নিজেরও 70+ পেপার খুব টপ জার্নালে আছে। আমি দেখলাম যে এই সমস্ত পেপার যদি আমি একদিকে রাখি, আমার নিজের কথাই বলি, আরেকজনের কাজ নিয়ে আমি কমেন্ট করব না, আমি দেখলাম আমার এই 70টা পেপার পড়েছে সব মিলিয়ে মেবি 5,000 লোক পড়ছে না কত আমি জানি না, ভেরি স্মল নাম্বার অফ পিপল। কিন্তু আমি যখন মাঠে নেমে এলাম, রাইস টু আইস, দ্বিব্রীহি, ত্রিব্রীহি, চতুর্ব্রীহি, পঞ্চব্রীহি করলাম, 10 লক্ষ লোক এটাতে যোগ দিল, 1 কোটি লোক এটাতে যোগ দিল। বাংলাদেশের যারা প্রবাসী আছে লন্ডনের, আমি ইস্ট লন্ডনে মিটিং করলাম, মাই গড এত লোক আসলো। তো বিজ্ঞানের কথা বলার জন্য তো এত লোক কোনোদিন আসে না, কেন আসলো তারা? কারণ 1 নম্বর হচ্ছে যে আমি বিজ্ঞানকে একেবারে মানুষের কাতারে নিয়ে আসছি, মানুষরা দেখতে পেয়েছে, প্রবলেমগুলোকে ওইভাবে শেপ করেছি, কৃষকরা যাতে করতে পারে তাদের উপযোগী করে আমি বিজ্ঞানের কোয়েশ্চেনটাকে ফ্রেজ করেছি, তাই না? এইটা দেখেছে। আর 2 নম্বর দেখেছে যে আমি আসলে জেনুইনলি, কারণ আমি সেই গ্রামে জন্ম হয়েছিল, 9 বছর বয়স পর্যন্ত ছিল, আমি ওখানে ফিরে গেছি, এইখানে আমার কোনো মেকি কিছু নাই যে আমি গ্রামে গিয়ে কিছু ছবি তুললাম ওইটা ফেসবুকে দিলাম, এই টাইপের লোক আমি না। আমি আসলেই গ্রামে থাকি, ঝড় বৃষ্টির মধ্যে থাকি, এবং গ্রামেই আমার জন্ম হয়েছিল এবং গ্রামেই আমার মৃত্যু হবে, এই টাইপের একটা মানুষ আমি। তো এটা তো মানুষ অনুমান করতে পারে, এটার যে স্ট্রেংথ যেটা, এটার যে জেনুইননেস যেটা, তাই না, স্বচ্ছতা রয়েছে এটার মধ্যে। তো এই দুইটা মিলিয়ে আমার যে বিজ্ঞান আমি এখন করি, আমি যেখানেই যাই মানুষের ঢল নামে, বিলিভ মি, লার্জ নাম্বার অফ পিপল। এই সমস্ত লোক কোনোদিন কোনো সায়েন্টিফিক কনফারেন্সে যাবে না, কারণ সায়েন্টিফিক কনফারেন্সে যেভাবে খটোমটো করে কথা বলা হয়, কোন জিনের সাথে কী করবে, এই টাইপের একাডেমিক আলোচনা, এগুলোতে মানুষ যাবে কেন? অনলি স্পেশালিস্ট পিপল উইল গো, অন্যরা তো এটা বুঝবে না। তো এইভাবে বিজ্ঞানকে কম্পার্টমেন্টের মধ্যে না রেখে, বিজ্ঞানকে একটা ইন্টেলেকচুয়াল, একটা দুর্বোধ্য একটা বাক্সের মতো না রেখে, বিজ্ঞান বিলংস টু দ্য উইন্ড অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য, গাছের পাতার মধ্যে বিজ্ঞান আছে, তাই না? মানে যে পাতা শেষে এই যে হিল্লোল হচ্ছে ধানের খেতে ঢেউ খেলে যায়, এই ঢেউয়ের মধ্যে বিজ্ঞান আছে। এইভাবে বিজ্ঞানকে কেন বলা হচ্ছে না? জগদীশচন্দ্র বসু করেছিলেন, ওনার পরে আর কেউ এটা করে না, এই ধারায় কেউ যায় নাই।
স্যার আপনার পঞ্চব্রীহি আবিষ্কার নিয়ে যদি একটু আসে। পঞ্চপ্রিয় আমার মূলত সিলেটে একটা গান ছিল যে পূবের বন্দে পশ্চিমের বন্দে জমিন কত খান, রাড়ি বেঠিয়ে খ্যাত করে দাইয়া নেরা ধান। তো এই যে উচ্ছিষ্ট খড় যেটাকে সিলেটে নেড়া বলে, আপনি হয়তো ভাইরাল গান শুনেছেন যে বিছানা বিছাইয়া দিব সাইল ধানের নেড়া। হ্যাঁ, তো নেড়া হচ্ছে কাটার পরে যে খড়টা থাকে ওইটা নেড়া, তো ওইটা থেকে ধান গজায়। 200 বছরের পুরনো গান এটা, পূবের বন্দে পশ্চিমে। তা রাড়ি বেঠিয়ে খ্যাত করে, এটার মানে কি যে গরিব বিধবা ক্ষেত করে, তার ক্ষেতটা হচ্ছে নেড়া ধান। তার তো জমি নাই, কিছু নাই, সে ওই যে খড় উচ্ছিষ্ট খড় থেকে ধান গজায় ওইটার উপরে সে বেঁচে আছে। তার মানে সিলেটে 200 বছর আগে নেড়া ধান ছিল, মানে যেটাকে পশ্চিমা বিজ্ঞানীরা নাম দিয়েছে রাটুন। রাটুন কথা কেন বলেছে আমি জানি না, আজব একটা কথা, কিন্তু রাটুন রাইস নামে এটা পরিচিত। তো এই রাটুন নেড়া ধান ছিল, কিন্তু আমি দেখলাম যে একটা ক্ষুদ্র জিনিস যখন থাকে তখন বিজ্ঞানের মাধ্যমে এটাকে বৃহৎ করে দেওয়া যায়। এটাকে জেনেটিক সিলেকশন বলে। এটাই বায়োলজির মূল মন্ত্র, যে একটা কিছু অল্প হচ্ছে তুমি এটাকে 100 গুণ বাড়িয়ে দিতে পারবেন অথবা 1000 গুণ বাড়িয়ে দিতে পারবে। কতখানি বাড়াতে পারবে এটা নির্ভর করবে তোমার বুদ্ধির উপরে, তোমার সিলেকশনের উপরে, তোমার স্ট্র্যাটেজির উপরে। তো আমি এই কাজে লেগে গেলাম। আমি এমন একটা জিনিস ইমাজিন করলাম যে এই নারাধানের পদ্ধতিটা এত বড় হবে যে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার একই সমান হবে ফসল, তাই না? 12 মাসই আমাদের 12 মাইয়া বলি আমরা। তো এমনি নর্মাল বেগুনও 6 মাইয়া বেগুনও আছে, 12 মাইয়াও আছে। বা চা গাছ দেখা যায় কাটলে পাতা বাড়ে। তো এইভাবে আমার কিছু আর্লিয়ার কাজ আছে। আমি একটা সর্ষে জাতীয় উদ্ভিদে একটা মিউটেন্ট আইসোলেট করেছিলাম, AMP1 বলে, কি যে কেউ গুগল করে AMP1 আমার নাম লিখলে পাবে। ওইটাতে আমি দেখিয়েছিলাম যে একটা গাছ যেটা 6 সপ্তাহ পরে মারা যায়, অ্যারাবিডপসিস, এটাকে আমি চিরঞ্জীব করে ফেলেছি। এটা বাড়তেই আছে। এটা আমি 90s করেছিলাম, 1992 দিকে পেপারটা পাবলিশ হয়েছিল। তো আমি ভাবলাম যখন গ্রামে চলে এলাম, আমি একটা বিশাল মাপের কিছু করব, এরকম একটা সংকল্প করলাম। তো আমি ভাবলাম ধানকে আমি এরকম করে ফেলি। এটা করার আমার কারণ ছিল, কারণ আমি আগে একটা করেছিলাম। 2 নম্বর হচ্ছে নেড়া ধানের এই ইতিহাসটা আমাকে উজ্জীবিত করেছিল। তো আমি এখন ওই যে বিভিন্নভাবে বিভিন্ন ভ্যারাইটিকে ক্রস করা, ফার্মারদের সংগঠিত করে মাঠে গিয়ে দেখবে যে কাটার পরে গ্রো করতেছে কিনা, এরকম একটা প্রোগ্রাম আমি শুরু করলাম। এবং MIT স্ট্রং স্কুল অফ বিজনেস খবর পেয়ে আমাকে ডাকলো 2006 সালে যে তুমি এসে এখানে একটা টক দাও। ওইখানে একজন খুব বড় আমেরিকান গুরু ছিলেন, আছেন এখনও, এরিক ভন হিপল। উনি একটা ইংরেজি কথা বলেছিলেন, ডেমোক্রেটাইজিং ইনোভেশন, মানে বিজ্ঞানকে জনগণের জন্য উন্মুক্ত করা, ডেমোক্রেটাইজিং ইনোভেশন। এই কথাটা এরিক ভন হিপল তৈরি করেছিলেন, উনি এই কথাটা কয়েন করেছিল। তো উনি আমাকে দাওয়াত দিল। আমি তাকে বললাম ডেমোক্রেটাইজিং ইনোভেশনের একটা উৎকৃষ্ট এক্সাম্পল হলো এশিয়ান ফার্মার। কারণ এই যে চিনিগুড়া, কালিজিরা, সমুদ্র ফেনা, রাধুনি পাগল, কাঁচালত, দুমাই, বাউরস, চ্যাংড়ি, এই যে অসংখ্য সুন্দর নামের ভ্যারাইটি, এগুলো কোথা থেকে আসলো? এটা তো কৃষক বিজ্ঞানীরা করেছে। কিন্তু কৃষকদেরকে যেহেতু আমাদের সমাজ বিজ্ঞানী বলে নাই, অতএব তাদেরকে আমরা ভুলে গেছি। আমরা ভাবছি এটা বনে জঙ্গলে যেরকম গরু ছাগল মানে সিংহ থাকে, সাপ থাকে, এরকম এই ভ্যারাইটিগুলোও ছিল। এবং পশ্চিমারাও এটা রটাইয়া দিছে, দিজ আর ন্যাচারাল ভ্যারিয়েন্টস, এগুলোর কোনো নাই, আবিষ্কারক নাই। এটা আবিষ্কার আছে কিন্তু আবিষ্কারক নাই। কিন্তু আধুনিক জ্ঞানে যখন কোনো জ্ঞান আসে, এটার আবিষ্কারক আছে, লাইন ধরে তাদের নাম থাকবে। কিন্তু বাসমতির কোনো আবিষ্কারক নাই। সেই বিখ্যাত যে মেন্ডেল বা ডারউইনের মতো একজন বিজ্ঞানী ছিল, তাকে আমরা গায়েব করে দিছি ইতিহাস থেকে, তাই না? তো এই যে ডেমোক্রেটাইজিং ইনোভেশনের যে একটা প্রেরণা আমি MIT-তে গিয়ে পেলাম। আমি MIT-তে আগেও ছিলাম। তো আমাদের হয় কি, আমরা ব্রেইন ওয়াশড, আমরা মনে করি MIT কিছু বললে এটা ভালো, কিন্তু এখানে বুরুঙ্গামারি কলেজের বাংলার অধ্যাপক কবিতা লিখছে, এটা অবশ্যই খারাপ। এটা আমাদের ব্রেইনের মধ্যে পশ্চিমারা ড্রিল করে দিয়েছে। এবং তারপরে স্বাধীন হওয়ার পরে যে নতুন সাহেবরা এসেছেন আমাদের সমাজ চালাচ্ছেন, তারা এটাকে এই ড্রিলিংটা চালায়া যাচ্ছে। তো তার মানে বাংলাদেশের গ্রামে তুমি করেছো, অবশ্যই তুমি খারাপ। যেমন আমাকে অবমূল্যায়িত হয়ে যাচ্ছে। আমাকে এখন বলতে হয় যে আমি MIT বায়োলজিতে ছিলাম, কিছুদিন পরে আমাকে বলে যে না তুমি এটা বলবে। কেন বলবে? কারণ মানুষ ভাববে যে তুমি, তখন আপনাকে মানুষ প্রাসঙ্গিক মনে করে। হ্যাঁ, তখন খাতির করবে। ওই নোবেল লরিট আমাকে কি বলেছিল, আমার পেপার পাঠিয়েছিল হ্যাম স্মিথ। আমি প্রায় মানুষকে মনে করিয়ে দিই যে হ্যাম স্মিথ যে পুরা এই যে এখন যেটাকে জিন টেকনোলজি বলে, এটা একজন ফাদার ছিল। সে রেস্ট্রিকশন এনজাইম DNA-কে কাটার সিজার ডিসকভার করেছিল। তো সে তো আমার পেপার পাঠিয়েছিল, আমাকে একটা ছোটো চিঠিও লিখেছিল। এগুলো আমার মানুষকে বলতে হয় যে দেখো আমি কে আসলে। কেন বলতে হয়? কারণ সিলেটের গ্রামে কাজ করি, এটা মানুষের জন্য যথেষ্ট না। মানুষ ভাবে যে তার মানে খুব খারাপ কাজ করতেছে, মানে নিম্নমানের বিজ্ঞান করতেছে। কেন তার পেপার পাবলিশ হচ্ছে না? আমি বললাম বাবা তুমি কতটা পেপার পাবলিশ করছো? এমন সব অর্বাচীন লোক আমাকে এটা জিজ্ঞেস করে। আমার 70টা হাইয়েস্ট লেভেল জার্নালে পেপার আছে, যার 60টাও নাই, সে আমাকে পেপারের প্রশ্ন করে।
তাই না? তো এই দেশের মধ্যে কিন্তু একটা বেয়াদবি আছে, যে এটা বিদেশিরা এই বেয়াদবি শিখাইছে আমার মনে হয়।